কেমন আছেন সবাই? আপনাদের সবাইকে স্বাগতম ম্যানেজার কিম মানওয়া। এটা হলো ম্যানেজার কিম মানওয়া চ্যাপ্টার 30। চ্যাপ্টারটি শুরু হয় হাইরিকে দেখিয়ে। হাইরি চিন্তিত আছে। তখন আরেকজনকে জিজ্ঞাসা করে যে, "স্যার, আমার বাবা থেকে কি কোনো খবর এসেছে?" সে লোকটি বলে যে, "না মিস, এখনো কোনো খবর আসেনি।" তখন তার কানে ইয়ারফোনটি বেজে ওঠে এবং বলে যে, "হ্যাঁ, ভ্যান সাইকেল, ম্যানেজার নাম, সেখানে কি কোনো সমস্যা হয়েছে? আর বাকিদের কি হয়েছে? তাহলে চলো, আমরা এখনই যাওয়া লাগবে। ব্যাকআপ হিসেবে আমাদের যাওয়া লাগবে।" হ্যারি তখন অবাক হয়ে থাকে আর বাকি সবাই সেখান থেকে যাওয়া শুরু করে। হ্যারিও কোনো কিছু বলে না। তারপর বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে প্রেসিডেন্ট জোর উপরে ম্যানেজার কিম একটি জোরে ঘুষি দেয় এবং একটাই ঘুষির ফলে প্রেসিডেন্ট জো অনেক দূরে যেয়ে পড়ে। সে একবারে যেতে যেতে পানির উপরে যেয়ে পড়ে আর ম্যানেজার কিম তখনও শুধু তাকিয়ে থাকে। ম্যানেজার কিম প্রেসিডেন্ট জোর সামনে যেয়ে তাকে পানি থেকে উপরে নিয়ে আসে এবং বলে যে, হে, তুমি এত নাটক করো না, আমি এত জোরেও মারিনি। তিনি এক হাত দিয়ে প্রেসিডেন্ট জোকে উঠে উপরে ফেলে দেয় আর বলে যে, তাড়াতাড়ি উঠো, এখন তোমার পালা, আমি তোমার উপর কিন্তু আস্তে হাত দিয়েছি। আর ম্যানেজার কিম বলতে থাকে, আমার মনে হয়েছিল তুমি কথা বলতে চেয়েছিলে একজন বাবা আরেকজন বাবার সাথে, তাই না? আর প্রেসিডেন্ট জো তখন পরে শুধু একটা কথাই ভাবতে থাকে যে এখন তার মনে হচ্ছে যে আসল যে অসম্মান হওয়া এটা কাকে বলে। আবার বলে যে না, এটা তো এমন মনে হচ্ছে যে আমি কারো পুতুলের মতো। থাক। প্রেসিডেন্ট জোন দাঁড়িয়ে যেয়ে বলে যে হ্যাঁ, এরকম অনেকদিন পর আমার মনে হয়েছে, এরকম আমি আর কোনোদিনও করতে দিব না। তিনি ম্যানেজার কিমকে বলে যে হ্যাঁ, অনেকদিন পর আমার এরকম মনে হয়েছে, এরকম আমি আমার ছোটবেলায় অনেক কিছু করতাম যখন আমি বাচ্চা ছিলাম। সে অনেক জোরে একটি ঘুষি ম্যানেজার কিমকে মারে এবং বলে যে আমি আমার ছোট সময় এরকম অনেক খেলেছি, আর তুমি আমার সামনে এভাবে দাঁড়াতে পারো না। কিন্তু সে তখন অবাক হয়ে যায় যখন দেখে যে ম্যানেজার কিম দাঁড়িয়ে থাকে। ম্যানেজার কিম একটু পরে তারে আরো একটি ঘুষি দিয়ে দেয় আর এক ঘুষির ফলে সে আরো অনেক দূরে যেয়ে পড়ে। সে বুঝতে পারে না যে এখন কি হচ্ছে। আর ম্যানেজার কিম অনেক সিরিয়াস লুকে বলে যে হে, তুমি হাইডির গার্ডিয়ান, তাই না? তুমি এরকম করছো কেন? তুমি কি বলেছিলে যে আমার ভুল, আমার ক্ষমা চাওয়া? সে রাগান্বিত হয়ে বলতে থাকে যে তুমি আর তোমার মেয়ে এত কিছু করেছো আর এখন কি চাচ্ছ যে আমি তোমাদের কাছে ক্ষমা চাবো কেন? তুমি কি কোনো কিছু বুঝতে পারছো না যে এখানে তুমি কি করেছো, কার এখানে ক্ষমা চাওয়া উচিত? তখন আরো একটি ঘুষি রেডি করে প্রেসিডেন্টকে মারার জন্য, কিন্তু তখন সে আটকে যায় এবং বলে যে না, আমি ভুলে গিয়েছিলাম যে এখন তোমার পালা আমাকে মারার। তাই চলো এখন উঠে দাঁড়াও আর এবং আমাকে মারো। সে জানে যদি এখন সে প্রেসিডেন্টকে এরকম ভাবে শিক্ষা না দেয় তাহলে সে সারা জীবন তার মেয়ের পিছনে লেগে থাকবে এবং এটা কোনোদিনও থামবে না। তাই এখন তাকে একবারে প্রেসিডেন্টকে হারানোর প্রয়োজন। এই একটাই রাস্তা আছে যার মাধ্যমে সে তার এবং তার মেয়ের জীবনকে ঠিক করতে পারবে। ম্যানেজার কিম চিৎকার দিয়ে বলতে থাকে যে, চলো আমাকে মারো এখন। প্রেসিডেন্ট তখন অনেক রাগ হয়ে যায় এবং রাগান্বিত হয়ে উঠে দাঁড়ায়। ম্যানেজার কিম ভাবতে থাকে যে না, সে আবার মারবে। সে তার ফোন ম্যানেজার কিমকে দেখিয়ে বলে যে এই ফোনের মধ্যে অনেক বড় বড় লোকদের নাম্বার আছে, তুমি কি এটা বুঝতে পারতাছো? আমি যদি একটা ফোন দেই না তাহলে তুমি এবং তোমার মেয়ে দুজনেরই জীবন কিন্তু নষ্ট হয়ে যাবে। অনেকজনের স্বপ্ন থাকে যে এই নাম্বারগুলো যেন তার কন্ট্যাক্ট লিস্টে থাকে, কিন্তু তুমি দেখতে পারছো যে না, এখানে আমার কন্ট্যাক্ট লিস্টে আছে। তাই তুমি তোমার যেই জায়গাটা সেটা যেন ভালো মতোই জেনে নাও, ঠিক আছে? ম্যানেজার কিম তখন শুধু চুপচাপ দাঁড়িয়ে থাকে এবং সে তার ফোনটা বের করে এই আরেকজনকে ফোন দেয়। সেই কন্ট্যাক্টের মধ্যে লেখা ছিল পেচন জো। প্রেসিডেন্ট জো একটু চুপ থাকে। সে অবাক হয়ে ম্যানেজার কিমের দিকে তাকিয়ে থাকে আর ম্যানেজার কিম এখানে বলতে থাকে যে হ্যালো স্যার, হ্যাঁ, অনেকদিন পর আপনার সাথে আমার কথা হয়েছে। কেমন আছেন আপনি? আপনার থেকে আমার একটা কাজ ছিল। আপনি কি জয়ং কনস্ট্রাকশনকে বন্ধ করতে পারবেন? সে লোকটি অপর সাইড থেকে বলে যে বন্ধ? আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় না যে আমি একবারে বন্ধ করতে পারবো, কিন্তু আমি সেরকমই কোনো কিছু একটা করতে পারবো। তুমি কি সেটা চাও? প্রেসিডেন্ট তখন তার কথা শুনে অবাক হয়ে তাকিয়ে থাকে এবং সে কোনো কিছু বুঝতে পারে না। ম্যানেজার কিম বলে যে আচ্ছা ঠিক আছে, করে ফেলুন। প্রেসিডেন্ট জো তখন চিৎকার করে বলতে থাকে যে হে, এখানে কি হচ্ছে? তুমি কার সাথে এখন কথা বলছো? কে সে? তখনই প্রেসিডেন্টের ফোনে আরেকটি ফোন আসে। সেটা ছিল তার লিগ্যাল টিমের ম্যানেজারের। আর ম্যানেজার কিম সেখানে বলতে থাকে যে হেই, তুমি এটা নিয়ে নাও। তুমি বুঝতে পারছো না যে এখন তোমার কি হবে? তুমি মনে করেছিলে যে তুমি একবারে উপরে আছো, কিন্তু তুমি ভুলে গিয়েছো যে তোমার উপরে কেউ থাকতে পারে। সে চাইনিজে কোনো কিছু একটা বলে, যার অর্থ কিছুটা এরকম দাঁড়ায় যে আকাশের উপরেও কিন্তু একটা ইউনিভার্স আছে। ম্যানেজার কিম বলতে থাকে ঠিক আছে স্যার, আমি আপনার সাথে পরে কথা বলছি।
সে লোকটি বলে, "ঠিক আছে।" সে লোক আরো বলতে থাকে যে, "তুমি তো জানো না, এর ফলে কিন্তু আমার অনেক ক্ষতি হয়েছে। আর আমি তোমাকে কোনো ডিসকাউন্ট দিতে পারবো না। আমি প্রফেশনাল লোক আর এগুলো আমার করা লাগে। তাই আমার যখন তোমার থেকে কাজ থাকবে, তোমার কিন্তু সেগুলো করা লাগবে।" ম্যানেজার কিম বলে যে, "আপনি এসব নিয়ে চিন্তা করেন না। আপনি যা বলবেন আমি তাই করব।" সে লোকটি বলে যে একজন সে লোকটি বলে যে আমি হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অফিসের সাথে কথা বলবো, ঠিক আছে? তখন আরেকটি শপের বাইরের দৃশ্য দেখানো হয় যার নাম থাকে HRM। ম্যানেজার কিম বলে, ঠিক আছে, আমি আপনাকে তাড়াতাড়ি ফোন দিব। সে লোকটি বলে, আচ্ছা ঠিক আছে, আর হ্যাঁ, যত যাই হোক কোনো ব্যথা পেও না। তখন প্রেসিডেন্ট জো হাঁপাতে থাকে এবং ভাবতে থাকে এইসব কি হচ্ছে। তার ফোন থেকে তখন ফোন আসে যে, স্যার, আমাদের এখানে সমস্যা হয়েছে। আমরা জানি না এখানে কি, কি হয়েছে। কিন্তু আমাদের কোম্পানিতে অনেক বড় সমস্যা হচ্ছে। আর এটা চায়না থেকে হচ্ছে। প্রেসিডেন্ট জো তখন অনেক অবাক হয়ে থাকে আর ফোনের দিকে তাকিয়ে থাকে। এদিক দিয়ে মিনজিও তখন জেগে যায়। হানসো মিনজিকে দেখে বলে যে, হেই। মিনজি তখন হানসোকে বলে যে, স্যার, এখানে কি হচ্ছে? মিনজি একটু অবাক হয়ে থাকে। প্রেসিডেন্ট তখন বলে যে, হেই, তুমি এসব কি করছো? হে বাস্টার্ড! এটা বলার সাথে সাথে ম্যানেজার কিমকে একটি ঘুষি দেয়। কিন্তু এরই পরে ম্যানেজার কিম প্রেসিডেন্ট জোকে আর এই এক ঘুষির ফলে প্রেসিডেন্ট একবারে নিচে পড়ে যায় আর নিচের সব কাঠ ভেঙে যায়। ম্যানেজার কিম বলে যে, হ্যাঁ, আমি প্রায় ভুলে গিয়েছিলাম যে আমরা এখানে একটা গেম খেলছিলাম। সরি। আর ধন্যবাদ তোমাকে মনে করে দেওয়ার জন্য। তাহলে ঠিক আছে, চলো। যেহেতু আমি আমার মেয়েকে বাঁচানোর জন্য যেকোনো কিছু করতে পারবো, এসব দায়িত্ব বলো বা সম্মান বলো, এইসব নিয়ে আমি আর কোনোদিনও কোনো কিছু চিন্তা করব না। কারণ কি, আমার কাছে আমার মেয়েই সবার আগে। মিনজি এসব শোনার পরে কাঁদতে থাকে। ও মনে মনে ভাবতে থাকে যে, বাবা। হানসো বলে যে, শোনো মিনজি, তুমি তোমার বাবাকে বেশি ঘৃণা করো না, ঠিক আছে? আমি জানি ও বেশি কথা বলতে পারে না, কিন্তু ও সত্যি তোমাকে অনেক ভালোবাসে। তখন মিনজি কাঁদতে কাঁদতে বলে যে, আমি তাকে ঘৃণা করব কিভাবে, যে এই এত কিছু শোনার পরেও এই প্রথমবার হয়েছে যে আমার বাবা তার সব কথা আমাকে বলেছে। কারণ কি, বাসার মধ্যে তিনি প্রায় কম আমার সাথে কথা বলতো, কিন্তু আমি জানতাম না যে সে আমাকে এত বেশি ভালোবাসে। আমি মনে করেছিলাম যে আমার বাবা আমাকে কোনো কিছুই মনে করে না এবং আমার প্রতি কোনো যত্ন নেয় না। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে না, সে আমাকে সবথেকে ভালো জানতো। তখন পার্ক জিন-চোক হাসতে হাসতে বলে যে, আরে মেয়ে, আমি বুঝতে পারছি যে তুমি কান্না করছো কেন তোমার বাবাকে দেখে। আর এটা সত্যি একটা মনে ছোঁয়ার মতো। মিনজি তখন তার চোখে পানি মুছতে মুছতে বলে যে, স্যার। জিনচোল বলে যে, এরকম বাবা মায়ের সম্পর্ক সত্যি অনেক বেশি ভালো লাগে আমার কাছে, হ্যাঁ। সে হাসতে হাসতে মিনজিকে বলে, হেই, তুমি কি তোমার বাবার কোনো সিক্রেট জানো? সে কি তোমাকে সেই সিক্রেটটা বলেছে যে কিভাবে আমরা একসাথে দেখা করেছি? মিনজি তখন অবাক হয়ে জিনচুকের দিকে তাকিয়ে বলে যে, সিক্রেট? আমি তো এরকম কোনো কিছু জানি না। জিনচুক বলে যে, এটা তোমার বাবার সম্পর্কে। আর হানসু তখন বলতে থাকে, এই তুমি এসব কি বলছো এখানে? জিনচুক বলে যে, তাতে কি হয়েছে, বাচ্চার তো এখন জানানোর কথা, তাই না? আর মিনজি এখানে শুধু অবাক হয়ে থাকে আর কোনো কিছু বলে না। জিনচুক বলে যে, যত যাই হোক আমি তোমাকে বলবো, ঠিক আছে? ম্যানেজার কিম তখনও অনেক দূরে থাকে প্রেসিডেন্ট জো এর সাথে। জিনচুক বলতে থাকে, তুমি কি জানো যে তোমার বাবা কিভাবে আমাদের মতো একবারে অসম বন্ধুদের সাথে পরিচয় হয়েছে? তুমি একটু কিউরিয়াস, তাই না? কিউরিয়াস। ঠিক আছে, তাহলে আমি তোমাকে বলছি। হানসো এদিকে জিনচুলকে থামানোর চেষ্টা করে, কিন্তু জিনচুল কোনো কথা মানে না। সে বলে যে, আমাদের যে অতীত ছিল তা এখন থেকে অনেকটা ভিন্ন, ঠিক আছে? এরই সাথে এই চ্যাপ্টারটি শেষ।